বীরভূমের রামপুরহাট, যত কাণ্ড যেন রামপুরহাটে। ছাত্রী খুনের ঘটনা, তাতে তুমুল শোরগোল পড়ে যায় রামপুরহাটে। আর এরই মধ্যে মুখ খুলল রামপুরহাটে আরো এক ছাত্রী। শ্লীলতাহানির অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে, তাকে গ্রেফতার করেছে পুলিশ। ওদের মতো মাস্টারদের জন্য এই মেয়েগুলো মারা যাচ্ছে। মারুন এখন মারিস না, এখন মারিস না ভাই, মারিস না। ক্লাস 7-এর ছাত্রীকে নির্যাতন করে টুকরো টুকরো করে তার দেহ ফেলে দেওয়া হয় খালে। এই ঘটনায় ছাত্রীর স্কুলের শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বীরভূমের রামপুরহাটের এই নৃশংস ঘটনা ঘিরে জোর শোরগোল। এরই মাঝে এবার মুখ খুলল রামপুরহাটেরই আরেক স্কুল ছাত্রী। তারও অভিযোগ স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে। সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ছাত্রীর অভিযোগ, তার সঙ্গে অভব্য আচরণ করেন শিক্ষক। বাড়ি ভাড়া নিয়ে টিউশন পড়ান অভিজিৎ পাল। তিনি একটি সরকারি স্কুলের অস্থায়ী শিক্ষক। টিউশন পড়ানোর সময় ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনা নিয়ে শোরগোল হওয়ার পর মুখ খোলেন ছাত্রীটি। ঘটনার কথা জানান তার পরিবারকে। তারপরেই শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। বাড়িতে পড়াতে আসতো, বাড়িতে রুমে আলাদাই পড়াতো, তো তখন আর গায়ে হাত দেওয়া দিয়ে এইসব করতো। তো ভয়ে এতদিন বলেনি, বেশিদিন না, এইচএসের পরীক্ষার আগে। তারপর এখন যাই হোক এইদিকে একটি মাস্টারের ঝামেলা করা চলছে এখন এই শ্যামপাড়ি হাই স্কুল নিয়ে, তার জন্য একটু সাহস পেয়েছে, তার জন্য আমাকে বলেছিল, তাই আমি স্যারকে দেখেছিলাম। আজকে হয়েছিল, এখানে আমরা বসে আছি, হঠাৎ একটা মেয়ে আর একটা ছেলে এসে মেয়েটা দেখছি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা সবাই তুলে জল টল দিয়ে জিজ্ঞাসা করলাম যে বোন কী হয়েছে। তো মেয়েটা বললো যে এই ব্যাপার, টিউশন পড়াতো আমাকে একটা স্যারটার নাম হচ্ছে অভিজিৎ পাল, বাড়ি বড়তুড়ি গ্রাম, রামপুরহাটে ঘর ভাড়া নিয়ে টিউশন পড়াতো। মেয়েটা একা টিউশন পড়তো, তো ওই সুযোগে মাস্টার ওর সঙ্গে সদ্ব্যবহার করতো, অবৈধ রকম কাজ করতো ওর সঙ্গে। ওটা শোনার পর মাস্টারকে ডাকা হলো, মাস্টারকে ওর জামাইবাবু ডাকলো ফোন করে, মাস্টারকে ধরে এখানে আমরা রাখলাম, একটু টানা হিচড়া হয়েছিল, রাখার পর ওকে আমরা পুলিশের হাতে তুলে দিলাম। এদিকে রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনায় এখনো ছাত্রীর সব দেহাংশ উদ্ধার করতে পারেনি পুলিশ। ছাত্রীর মা বাবার ডিএনএ পরীক্ষা করা হয়েছে। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। রামপুরহাটে নিহত ছাত্রীর বাবা মা ডিএনএ টেস্ট। ছাত্রীর দেহ শনাক্ত করতে মা বাবা ডিএনএ টেস্ট। রামপুরহাটে ছাত্রীকে শারীরিক নির্যাতন, খুন, বস্তাবন্দি দেহাংশ ফেলা হয় কালীডাঙ্গার কাছে সেচ খালে। কথা বলবো, প্রতিনিধি অক্ষয় রয়েছেন সঙ্গে। অক্ষয়, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি, পুরীতে নিখোঁজ থাকার পর এই সপ্তম শ্রেণীর ছাত্রীর যে মৃতদেহ উদ্ধার হয়েছিল এবং সেই মৃতদেহ কিন্তু টুকরো টুকরো করে কেটে সেই সেচ খালে ফেলে দেওয়া হয়েছিল। তারপর থেকে কিন্তু মৃতদেহের সব অংশ পাওয়া যায়নি, সেই কারণে দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। সেই কারণেই পুলিশ আজ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত ছাত্রীর বাবা মার ডিএনএ পরীক্ষা করলো, যাতে এই মৃতদেহ শনাক্ত করা যায়। তার কারণ অভিযুক্ত ওই শিক্ষক এই ছাত্রীকে কিন্তু শারীরিক নির্যাতন করার পর খুন করেছিল, তারপর টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে সেই দেহ কিন্তু ফেলে দেওয়া হয়েছিল সেচ খালে। দেহের সব অংশ মিলেনি, সেই কারণে পুলিশের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হচ্ছে এই শনাক্ত করতে দেহ, সেই কারণে ডিএনএ টেস্ট করা হলো আজ। বেশ, রাধুনির হাতে কামড় শিক্ষিকার, এটাই একটা স্কুলের ছবি। হাওড়ার স্কুলে শিক্ষিকা আর রাধুনির ব্যাপক মারামারি। সামান্য রান্না করা নিয়ে বিবাদ, আর তাতে মারামারি। স্কুলের তালা ঝুলিয়ে পালালেন শিক্ষিকা। জগৎবল্লভপুর প্রাইমারি স্কুলের এই ঘটনা, দেখুন কি কাণ্ড। কথা বলবো, দেবাশিস চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দেবাশিস, এই ছবি একটা স্কুলের মধ্যে কাঙ্ক্ষিত নয়। স্কুলে তো স্কুল বন্ধ, পড়াশোনা শিখে, তার মধ্যে রাধুনি আর শিক্ষিকার এরকম কামড়া কামড়ি মারামারি। একেবারে শিশুদের সামনেই এই ঘটনা, এবং তাতেই কিন্তু হতবাক অভিভাবকরা। তাদের দাবি পড়াশোনাতেও লাঠি উঠেছেই, কিন্তু কি শিক্ষা পাচ্ছে সেখানে বসে। কারণ দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে চলছে, যেখানে এই রাধুনিদের সঙ্গে দিদিমণির প্রত্যেক দিনের ঝগড়াঝাটি চলে। গতকাল থেকে সমস্যা তৈরি হয় নতুন করে, যে রান্নার সামগ্রী অর্থাৎ জ্বালানি নিয়ে
সেই যে গাছপালা দিয়ে জ্বালানি ব্যবহার করতে বলে, রাধুনীকে তাতে রাজি হয়নি। তা নিয়েই কিন্তু বিবাদ, এবং সেই বিবাদে হাতাহাতি, আর কার্যত গর্ভবতী এই রাধুনীকে কামড়ে দিল শিক্ষিকা। এবং তখন যখন স্কুল থেকে যে ছিটকে বেরিয়ে গ্রামবাসীদের থেকে সাহায্য চায়, সেই সুযোগেই কিন্তু সেই শিক্ষিকা পালিয়ে যায়, এমনকি স্কুলের গেটে তালা দিয়েই পালিয়ে যায়। তার খোঁজ এখনো পাওয়া যায়নি। বেশ, সামান্য উনুনের জন্য তর্ক হয়েছিল, উনি উনুনটাকে আছাড় মেরে ভেঙে দিয়েছিল। এবার আমি জিপিএস ক্যামেরায় তুলতে যাওয়ায় আমার ফোনটা ভাঙতে যায়। এবার ফোনটা না দেওয়াতে আমার ওন্না তেলে আঘাত করতে যায় আমি পেটে। তারপর উনি কি করেছেন, আমার ওনাটা ফেলে দিয়ে আমি বাইরে আসার চেষ্টা করি, হাতটাকে ধরে জোরে কামড়ে নেয়। এবার এলাকাবাসীর কাছে এসে দৌড়ে এসে নিজেকে বাঁচানোর জন্য এদেরকে জড়ো করলাম। ওনারা ওষুধ দিলেন, বরণ দিলাম। তারপর আমি জেনারেল হসপিটালে গিয়ে পুরো হসপিটাল চিকিৎসা করে এসেছি। আর এদিকে প্রধান শিক্ষকের ঘরে তালা পড়ুয়াদের, বার্ষিক অনুষ্ঠান না করায় তালা ঝুলিয়ে দিলেন পড়ুয়ারা। হাসনাবাদের কুমারপুকুর হাই স্কুলের ঘটনা, তালা দেওয়ায় আটকে টিচার ইনচার্জ। কি অবস্থা সেখানকার জানাবেন আরো বিস্তারিত প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো, এই যে হাসনাবাদ কুমারপুকুর হাই স্কুলের ঘটনা, এটা আজকে স্কুলের ছাত্রছাত্রীরা তারা স্কুলের প্রধান শিক্ষকের ঘরে প্রধান শিক্ষককে ভেতরে রেখে এবং স্কুলের পরিচালন সমিতির সভাপতিকে টিচার রুমের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে বিক্ষোভ দেখালো। বিক্ষোভকারীদের যেসব ছাত্রছাত্রী, তাদের যেটা অভিযোগ যে প্রতি বছর এই স্কুলে একটা বাৎসরিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের দাবি এবছরও ছাত্রছাত্রীরা করেছিল এবং আগামী 24 তারিখে সেই অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু আজকে 22 তারিখ, আর দুদিন পরে অনুষ্ঠান। কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে এসে দেখে যে কোনো রকম কোনো প্রস্তুতি নেই, কোনো প্যান্ডেল নেই, কোনো প্রস্তুতি নেই। তখন তারা স্কুলের শেষে যখন তারা প্রধান শিক্ষককে যখন প্রশ্ন করে যে কোন রকম প্রস্তুতি নেই কেন, তখন প্রধান শিক্ষক জানিয়ে দেয় যে অনুষ্ঠানটা 24 তারিখের অনুষ্ঠান হবে না, বাৎসরিক অনুষ্ঠান হবে না। তার কারণ তিনি ব্যাখ্যা করেন যে তিনি আর কি পরিচালন সভাপতি রয়েছেন, তিনি সাই দেননি, তার মত নেই, সেই জন্য এই অনুষ্ঠান হবে না। এরপর কিছুক্ষণ পরেই পরিচালন সমিতির সভাপতি তিনি টিচার প্রধান শিক্ষকের ঘরে ঢোকে এবং তখনই ছাত্রছাত্রীরা সেই স্কুলের ঘরে তালা মেরে বিক্ষোভ দেখায়। তাদের যেটা দাবি যে 24 তারিখে প্রতি বছরের মতন এবছরেও অনুষ্ঠান করতে হবে। এবং তারপরে হাসপাতাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষক এবং পরিচালন সমিতির সভাপতিকে ঘেরাও মুক্ত করেন এবং পরিচালন সমিতির সভাপতি পরে কিন্তু তিনি যেটা বলেছেন যে প্রতি বছরের মতন এবছরেও অনুষ্ঠান হবে। ওকে, প্রতি বছরে একটা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, 24শে সেপ্টেম্বর অনুষ্ঠানটা হবে। আজকে 22শে সেপ্টেম্বর, সেই অনুষ্ঠানে কোনো ভাবভঙ্গি নেই। আর বলতে যাচ্ছে ডাইরেক্ট স্যারেরা বলতে যাচ্ছে, প্রেসিডেন্ট সাহেব বলতে যাচ্ছে যে অনুষ্ঠানটা হবে না। হেড স্যার বলছে প্রেসিডেন্ট সাহেব সই করিনি, প্রেসিডেন্ট সাহেব বলছে হেড স্যারের দায়িত্ব। এনারা দুজনের দেখাচ্ছে আমাদের। আমরা কি করবো এখন? আমাদের স্কুলে যে কোনো একটা বিষয় নিয়ে সেই জন্য আমরা তালাটা মেরেছি। প্রথম কথা, যে কোনো স্কুলে একটা বিষয় নিয়ে আমরা যদি হেড স্যারের কাছে যাই, হেড স্যার প্রেসিডেন্টকে দেখাই, প্রেসিডেন্ট হেড স্যারকে দেখাই, এরা দুজনকে দেখায়, দুজনে এক জায়গায় হয় না, সামনাসামনি কখনো পাই না। আমরা চাচ্ছি আমাদের যে অনুষ্ঠানের ডেটটা 24 তারিখে ছিল, ওই দিনের ডেট হবে। এবার সেটা কিভাবে করাবে, স্যারেদের দায়িত্ব, স্যারেরা বুঝুক, আমরা ও বিষয়ে মাথা দেবো। বাচ্চাদের একটা অনুষ্ঠান প্রতি বছর নেওয়া হয়, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। তো একটা ডেট ফিক্স ছিল 24 তারিখ। ইভেন এমসি যে মিটিং অর্গানাইজ, সেটাও আমি করেছিলাম 4 তারিখ, কিন্তু সেই মিটিংটা উনি ক্যান্সেল করেন। কিন্তু উনি সেই মিটিংয়ের যে রেজুলেশন তৈরি হলো, মিটিংয়ের রেজুলেশনের সই না করে উনি ঘর থেকে বেরিয়ে যায়। এখন সেটা টাকার প্রয়োজন হয় এবং সেটা ডেভেলপমেন্ট ফান্ড থেকে তুলতে হয়। তো ওনাকে চেক করানো হয়েছে 18 তারিখে, কিন্তু উনি সেই চেকে সই করেননি। এবার সই না করলে সেই টাকা আমি তুলতে না পারলে আমি কখনোই অনুষ্ঠান চালাতে পারবো না। আর এদিকে দেখুন, তালা খুলতে থানায় কর্মসূচি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মসচিবের ঘরে তালা বন্ধ থাকায় কাজে অসুবিধার দাবি কর্মসচিবের। দুদিন আগে একই ঘর খালি করতে থানায় উপাচার্য। কর্মসচিবের বিরুদ্ধে জোর করে ঘর দখলের অভিযোগ। আর এবার ঘরের তালা খোলাতে থানায় গেলেন কর্মসচিব। একটা গভর্নমেন্ট অর্ডার পেয়েছিলাম, মানে রেজিস্টারের যে এক্সটেনশন, এটা একদম গভর্নমেন্ট অর্ডার, এটা একদম হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অর্ডার। এই অর্ডারটাকে সম্মান জানাতে হবে এবং সম্মান জানিয়ে আমি এটা রিজিউম করেছিলাম 9 তারিখে। রিজিউম করার পরে তারপরে বেশ চলছিল। আমার আজকে অন্য দিনের মতো আজকে যাওয়ার কথা, ওখানে গিয়ে দেখেছি লক অ্যান্ড কি আছে। তো সেটা তো আমাকে একটু উপরে জানাতে গেলে আগে থানায় জানাতে হবে যে লক অ্যান্ড কি আছে। এটা এখানে জানাতে এসেছিলাম, লিখিতভাবে জানিয়েছে। মানে আপনার দপ্তরে তালা ইউনিভার্সিটি অথরিটি
তার নির্দেশই তালা দেওয়া হয়েছে। দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, সকাল 10টা নাগাদ সশস্ত্র দুষ্কৃতী হানা। তমলুকের ছবি দেখছেন আপনারা, দেখুন মিলননগরে একটা সোনার দোকান, সেখানে এভাবেই মুখে কালো কাপড় বেঁধে 3 জন হানা দেয়, শূন্যে গুলি ছুড়ে কয়েক লক্ষ টাকার গয়না এভাবেই লুট করে নিয়ে যায় তারা। সুজিত ভৌমিক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুজিত, দিনে দুপুরে দুঃসাহস কাদের, এরা কারা, এখনো পর্যন্ত ট্রেস করা গেল? এখনো পর্যন্ত ট্রেস করা যায়নি এবং হিন্দিতেই কথা বলছিল ভেবে নিয়ে ভিন রাজ্যের দুষ্কৃতী হতে পারে বলেও মনে করা হচ্ছে। সব রকম বিষয় সামনে এনে পুলিশ তদন্ত শুরু করে যেটা বুঝতে পেরেছে, কয়েকদিন ধরে একটা মহড়া, এই ডাকাতি একটা মহড়া দিয়েছে এই দুষ্কৃতীরা, এবং এরা দোকানে দোকানে বসে, চা দোকানে বসে কথা বলেছে, এমনটাও পরপর কিন্তু সামনে আসছে। এবং আমরা যে সিসিটিভি ফুটেজ সামনে আনছি, সেখানে ছবি দেখলে বোঝা যাবে যে কি দুঃসাহস, একবারে দুঃসাহসিক ডাকাতি যারা ঘটিয়েছে, তারা একবারে ঢুকেছে নির্দ্বিধায় দোকানের মধ্যে এবং দোকানের কর্মচারীকে পিঠ পোড়া করে বেঁধে মুখে সেলোটেপ লাগিয়ে সবকিছু লুটপাট করেছে। প্রায় 50 লক্ষ টাকার সবকিছু হবে, নগদ, সোনা এবং হীরের গহনা মিলে। এবং এই যে ঘটনা ঘটলো একেবারে ভরা বাজারে, প্রকাশ্য দিবালোকে, এবং তারা হেঁটে হেঁটে ঢুকলো জাতীয় সড়ক থেকে বাজারে, বাজার থেকে সবকিছু করার পর লুটপাট চালিয়ে তারা হেঁটে হেঁটে ফিরলো। কিন্তু কিভাবে এই কাজ সম্ভব করলো তা নিয়ে কিন্তু এলাকায় যখন যে কথা চলছে, তেমনই কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন যে বাজারেই যদি এই অবস্থা হয়, জাতীয় সড়কের পাশে যদি এই অবস্থা হয়, একদমই তাই, এটাই সেফটি, অবশ্যই নিরাপত্তা সবথেকে বড় প্রশ্ন। সকালে দোকান পরিষ্কার করা হয়েছিল, দিয়ে মাল এগুলো সাজানো হয় আর কি। তো সাজানোর সাথে তখনই ওই 2 জন ঢুকেছিল, গিয়ে এখানে বন্দুক দেখিয়ে চুরি করে নিয়েছে। ক্যাশ ছিল আমাদের অনেকটাই, ছড়া ছিল, মানে ক্যাশ ছিল, সোনা ছিল প্রায় 500 টাকার মতন, আইটেম বানানো ছিল, আরও বন্ধকির জিনিসপত্র ছিল, সেগুলো নিয়ে গেছে। অর্ডারই মাল বানানো ছিল, সেগুলো নিয়ে গেছি। দুষ্কৃতী কতজন? ইনফরমেশন পেয়েছি যে এখানে কয়েকজন দুষ্কৃতীরা ঢুকেছিল দোকানে ঢুকে একজনই ছিলেন দোকানে তখন, ওনাকে বন্দুক দেখিয়ে এখান থেকে গয়না লুটপাট করে নিয়ে গেছে। আমরা ফুটেজগুলো ভেরিফাই করে আমরা দেখছি কোন দিকে এরা বেরিয়েছে, আর ফার্দার আমরা এরকম যে ক্রিমিনালরা আছে তাদের সাথে আমরা ম্যাচ করে দেখছি যে এরা কোথাকার ক্রিমিনাল হতে পারে। তো আমাদের তদন্ত যা শুরু হয়েছে, দেখছি কি আছে। লিস্ট এখন তো করা যায়নি, ওটা আমরা লিস্ট আউট করে দেখছি যে কত গিয়েছে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ছোট্টর ওপর করে দিলাম। আর একটা কথা বলি, জিএসটির যে সুফলটা আপনারা পাবেন, কেন্দ্রীয় সরকার প্রচার করে বেড়াচ্ছে কিন্তু ওদের 1 টাকাও নেই। আমাদের রাজ্যের রেভিনিউ লস হবে এর জন্য 20,000 কোটি টাকা, কিন্তু তাতে আমি খুশি। জোগাড় করবো, সংসারে যেভাবে আপনারা জোগাড় করেন, জোগাড় করতে কষ্ট হবে, এটা সেন্ট্রালের করা উচিত ছিল, কিন্তু রাজ্যের যে ভাগের টাকাটা ওরা কেটে নেয়, রাজ্যের টাকাটা থেকেই এটা করা হচ্ছে, কেন্দ্র 1 পয়সাও দিচ্ছে না। সুতরাং আপনারা ইন্স্যুরেন্স, এটা আমারই প্রথম লেখা ছিল, আমি প্রথম আবেদনটা করেছিলাম যে মানুষের মেডিক্লেমে কেন ইন্স্যুরেন্স ফিজ নেবে, এবং পরিষ্কার বলেছিলাম আমরা যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেন আবার দাম না বাড়ায়, কারণ আমাকে তো স্বাস্থ্যসাথী করতে হয়, সেখানে আমাকে ইন্স্যুরেন্স দিতে হয়, কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্স আমাকে ইন্স্যুরেন্সের টাকা দিতে হয়, কিন্তু ওরা লাফিয়ে বাড়িয়ে দেবে, আর তারপরে বলবে আমি কমালাম 7 দিন দেখানোর জন্য, তারপর আবার বাড়িয়ে দেবে, অথচ রাজ্যের টাকাও গেল, ভাতেও মূল্য, পাতেও মূল্য, দুটো যেন না হয়। কাজে আপনারা সুযোগ পান, মেডিক্লেম থেকে শুরু করে, হেলথ ইন্স্যুরেন্স থেকে শুরু করে, বাদবাকি আরও অনেক কিছু আছে যেগুলো অনেকে জানেনও না। আমি 2-1 দিনের মধ্যে বলেছি একটা মানুষকে জানিয়ে একটা অ্যাড বার করতে, আমি যেহেতু দেখতে সময় পাচ্ছি না বলে তাই হয়তো জানতে পারছেন না। যাই হোক, জানতে পারবেন। এবং এর জন্য প্রত্যেকটা রাজ্যকেই টাকা দিতে হয়েছে, জিএসটি রাজ্য থেকে যেটা রাজ্য পায় সেখান থেকে টাকাটা কাটা হয়েছে। এর জন্য দিল্লির কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব রাজ্যের। মানুষের ভালো হলে আমরা খুশি হই।